প্রিয় দর্শক, কালের কণ্ঠ ডিজিটালের বিশেষ আয়োজন বিজনেস টকে স্বাগত জানাচ্ছি। আমি জাহান অরণ্য। আজ আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত কৃষিবিদ বশির আহমেদ। আমরা কথা বলবো তার সাথে এই সময়ের কৃষি, বাংলাদেশের কৃষির অগ্রগতির সম্ভাবনা, সেই সাথে বৈশ্বিক যে প্রভাব বিস্তার করছে কৃষি খাতে এবং কৃষি নির্ভর যেই সেক্টরগুলো রয়েছে সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো তার সাথে। আজকে আমরা এসেছি এসিআই লিমিটেডের এবং তিনি হচ্ছেন বিজনেস ডিরেক্টর জনাব বশির আহমেদ। কেমন আছেন? জি, ভালো আছে। আপনাকে একজন ধন্যবাদ। আদ্যোপান্ত কৃষি নিয়ে কাজ করা মানুষ আপনি। একেবারে যদি বলি মাটির মানুষ, কারণ যারা কৃষি নিয়ে কাজ করেন তারা মাটির মানুষই হয়ে থাকেন। কৃষি বাঁচলে দেশ বাঁচবে, এইটা আসলে আমরা প্রত্যেকেই বিশ্বাস করি। তো আপনি আজকের এই অবস্থানে এসেছেন, একেবারে শুরুটা যদি একটু বলতেন যে আসলে কৃষির ক্ষেত্রে আপনার ইনভলভমেন্টটা কিভাবে হয়েছিল বা আপনি কিভাবে শুরু করেছিলেন আপনার ক্যারিয়ারটা? অ্যাকচুয়ালি আমি তো কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে দেন এসিআইতে প্রবেশ করি এবং এসিআই তখন বাংলাদেশে ইনপুটের সবচেয়ে বড় কোম্পানি, এগ্রিকালচার ইনপুটে। তো তখন আমি এসিআইতে যখন কাজ শুরু করি তখন এসিআইর যে কাজের কৃষকের সাথে যে কাজ করছে এবং যে সম্ভাবনাগুলো ছিল সেটা আমার ভালো লেগেছে এবং দীর্ঘ 25 বছর এসিএর সাথে আছি এবং প্রথমে মাঠ পর্যায়ে কাজ করেছি, তারপরে স্ট্র্যাটেজিক টিম, মার্কেটিং টিমে কাজ করেছি। এখন এসিআই এগ্রি বিজনেসেরই ফার্টিলাইজার বিজনেসটাকে আমি হেড করছি, মানে লিড করছি ফার্টিলাইজার টিমটা। কৃষিক্ষেত্রে এখন একটা বড় ধরনের পরিবর্তন কিন্তু এসছে। আমি যদি বলি বৈশ্বিক প্রভাব তো আছেই, আমাদের যে কৃষি উপকরণগুলো রয়েছে সেগুলোকে এখন পাওয়াও যাচ্ছে খুব কম, হয়তো একটু সহজলভ্যতাও মানে এখন আর নেই আগের মতো। তো এই ক্ষেত্রে মানে আগের সময়ের চেয়ে এখনকার যে বৈশ্বিক প্রেক্ষাপটে আসলে কৃষিতে কাজ করাটা কি একটু কঠিন হয়ে গেছে বা চ্যালেঞ্জিং কিনা? কৃষিতে এই মুহূর্তে মানে যে চ্যালেঞ্জিংটা বাংলাদেশের জন্য হচ্ছে, যেহেতু আমাদের প্রায় 20 কোটি লোক, এদের খাওয়ানো একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আমাদের ছোট্ট দেশে যখন কোনো ক্লাইমেটিক আঘাত আসে তখন একটা পোর্শন ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। কখনো দক্ষিণ বাংলা ক্ষতিগ্রস্ত হয়, কখনো পূর্ব বাংলা, মানে আমাদের বাংলাদেশের পূর্বের অংশটা ক্ষতিগ্রস্ত হয়। তো বাকি এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলোতে তো কৃষি ভালো তখন করতে পারে না। জি। তখন এই সারা বাংলাদেশের এই মানুষগুলোকে খাওয়ানো একটা চ্যালেঞ্জ হয়ে যায়। তো এই জন্য আপনারা দেখতে পাবেন যে যখনই বন্যা হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে, কৃষকরা অনেক চেষ্টা করছে, আবার বীজ বপন করতেছে, আবার নষ্ট হয়ে যাচ্ছে, আবার চেষ্টা করছে, আবার নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা দেখতে পাবেন যখন এই ধরনের ক্লাইমেটিক সিচুয়েশনগুলো আসে তখন দেখবেন বাজারে দ্রব্যমূল্য বাড়ে। হ্যাঁ। ভেজিটেবলের দাম বেড়ে গেছে বা অন্যান্য ফসলের দাম বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণই হলো কৃষকরা অত্যন্ত ক্লাইমেটকে ফেস করছে, কারণ এখানে কন্ট্রোল এনভায়রনমেন্ট নাই। সেখানে আপনার হয়তো ফ্লাড হয়ে গেছে, অথবা যেখানে বৃষ্টি যে পরিমাণ দরকার ছিল তার চেয়ে অনেক বৃষ্টি বেশি হয়ে গেছে, যে কারণে এই চ্যালেঞ্জগুলো আছে। আদারওয়াইজ বাংলাদেশের কৃষি খুব এখানে কৃষিতে মানে শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়ছে এবং তরুণরা এখানে আসছে। এখানে তারা অনেক বেশি অর্চার্ড ফার্মিং করছে, হাই ভ্যালু যে সমস্ত শাকসবজি অনেক দামি সেটা তারা করছে, এবং পাশাপাশি তারা মাছের চাষ করছে, কেউ ডেইরি ফার্ম করছে। সুতরাং এগ্রিকালচারে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এত মানুষ, তারপরেও সবাই সব ধরনের সেক্টর থেকেই সরবরাহটা কিন্তু স্মুথ আছে, জি। বিকজ অফ এই যে আমাদের ফার্মিংয়ে আমাদের তরুণদের একটা এখন দেখতে পাচ্ছি যে তাদের ইনভলভমেন্টটা অনেক বাড়ছে এবং উৎসাহ বাড়ছে। এবং এই কৃষি যদি প্রফিটেবল হয় তাহলে আরও বেশি মানুষ কৃষিতে যাবে এবং কৃষিতে অনেক বেশি সম্ভাবনা আমরা দেখতে পাবো ভবিষ্যতে। জি। আপনার কথা ধরেই যদি আসি, বলছিলেন যে অনেক শিক্ষিত তরুণরা এখন কৃষিতে আসছে। আমরা দেখে থাকি যে দেশের বাইরে বিভিন্ন আধুনিক বিশ্ব মানে যেখানে আসলে থাকে বা আধুনিক দেশগুলোতে অনেকেই কিন্তু একেবারে কৃষিটাকে পেশা হিসেবে নিয়েছে। তো আমাদের এখানে অনেক তরুণরা হয়তো মানে উদ্যোক্তা হচ্ছেন বা কৃষি নির্ভর কাজ করছেন, কিন্তু সেইভাবে কি আসলে মানে চাকরি বা কর্পোরেট সেক্টরটাকে বাদ দিয়ে সম্পূর্ণ কৃষি নির্ভর একটা জীবিকা বা তরুণরা এগিয়ে আসতে পারবেন, কৃষি সেক্টরে তারা মানে কাজ করতে পারবেন, এই পরিবেশটা কি আসলে তৈরি হয়েছে বলে মনে করেন আপনি? কিছু কিছু সেক্টরে তৈরি হয়েছে, যেমন আমাদের দেশে যে সমস্ত ফলের চাষ হচ্ছে, কেউ ড্রাগন করছে, কেউ
পেয়ারা করছে, লিচু করছে, আম করছে। তা মালটা হচ্ছে, ইভেন মালটা আমি হচ্ছে, সৌদি খেজুরও পর্যন্ত দেখলাম রাইট। যে এই অনেক জায়গায় জাতীয় হচ্ছে। ফসল যারা করছে তারা কিন্তু ইউটিউব দেখছে, হুম হুম হুম। ওয়ার্ল্ডের টেকনোলজি দেখতেছে, এবং তারা কিন্তু অনেক শিক্ষিত, এবং তাদের ইনভেস্টমেন্ট অনেক হাই, এবং তাদের আর্নিংটাও অনেক বেশি। একজন কর্পোরেটের একজন এক্সিকিউটিভ, সে হয়তো 1 কোটি টাকার গল্প শুনে নেই, হুম হুম। কিন্তু ওনার ইয়ারলি আর্নিং 1-2 কোটি টাকা। তো এরকম কিন্তু হচ্ছে। সুতরাং ওইভাবে অর্গানাইজড ওয়েতে যদি ফার্মিং করতে পারে, সেখানে যদি মেকানাইজেশন হয় এবং প্রপার ম্যানেজমেন্টটা করতে পারে, প্রফিটেবল হয়, তো অবশ্যই ফার্মিংয়ে তরুণ উদ্যোক্তারা আসবে। এবং এটা ম্যাক্সিমামই আপনারা দেখতে পাবেন যে একজন সফল ব্যক্তিকে দেখে আরেকজন ব্যক্তি উদ্বুদ্ধ উৎসাহিত হচ্ছেন, উদ্বুদ্ধ হচ্ছে। কারেক্ট কারেক্ট। তো এইটা দেখবেন, এটা হচ্ছে যে সফল যারা হচ্ছে তাদেরকে দেখে অন্যরা উদ্বুদ্ধ হচ্ছে। আর যদি ব্যর্থ হয়, সফলতা না থাকে, অনেক কৃষি করতে গিয়ে সে সরবরাহ হয়েছে, তাহলে তো আর নতুন লোকজন আসবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকরা এখন যে প্রাইস, ধান, আলু, পেঁয়াজ এবং অন্যান্য সবজি, ফল, সবেরই ভালো প্রাইস। কৃষকরা অনেক বেশি এক্সাইটেড, এটা আমরা বুঝতে পারি, কারণ ইনপুটের তারা যে পরিমাণ ইনপুট চাচ্ছে আমরা দিতে পারছি না। তার মানে কি, তারা অনেক বেশি আগ্রহী এগুলো করার জন্য। আপনি শুনে খুশি হবেন যে বাংলাদেশের মাটি নিয়ে আমরা ভাবছিলাম যে মাটির কি হবে। মাটিতে প্রচুর কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়া হচ্ছে, কেন সরকার 60-70% সাবসিডি দিচ্ছে। যেহেতু সাবসিডি দিচ্ছে, সহজে সে সারটা পাচ্ছে, অনেক কম দামে পাচ্ছে। বিশ্বের সরকারের অনেক বেশি দামে কেনা, সরকার 70% টাকা কমে তাকে দিচ্ছে, সে প্রচুর দিচ্ছে মাঠে। এর ফলে মাটি নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। তো ফ্রম এসিআই আমরা যখন অর্গানিক ফার্টিলাইজারকে, ওয়েস্টটাকে অর্গানিক ফার্টিলাইজার করে তাদেরকে দেওয়া শুরু করলাম, প্রথম দিকে তারা হয়তো অতটা বিলিভ করে নাই, বিশ্বাসও করে নাই যে এটা কি ফাংশন করবে। পরে যখন দেখলো যে এই রাসায়নিক সারের সাথে যদি আমি অর্গানিক ফার্টিলাইজার দেই, অর্গানিক সার দেই, তাহলে মাটি যেমন ভালো থাকতেছে, রাসায়নিক সারের পরিমাণ কম লাগতেছে, এবং রাসায়নিক সারটাকে গাছ খুব ভালোভাবে গ্রহণ করতেছে। তো এবছর দেখতে পাইলাম যে আমাদের যে ক্যাপাসিটি আছে প্রোডাকশনে, সেটা দিয়েও আমরা কৃষককে আমরা সাপোর্ট করতে পারছি না, কারণ তারা এত বেশি আগায় আসছে। তো এতে মনে হয় একটা তো মানে সম্ভাবনা আমরা দেখতে পাই যে এদেশের মাটি আসলে মরবে না, মাটি বাঁচবে। কেননা কৃষকরা যেভাবে জীবাণু সার, যেভাবে রাসায়নিক সারের সাথে সাথে জৈব সার ব্যবহার করার শিখছে তারা, তো এটা উন্নত বিশ্বের একটা প্র্যাকটিস, সেটা কিন্তু বাংলাদেশে তারা করছে। এবং আমাদের মতো কোম্পানিগুলো, আমরা কিন্তু শিখাচ্ছি, নিয়ে আসতেছি, শেখাচ্ছি, দেখাচ্ছি, ফলে তারা দেখছে, এবং সরকার আমাদেরকে সহযোগিতা করছে তাদের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে। এগুলো তাদের যে তালিকাভুক্ত চাষি আছে তাদেরকে দিচ্ছে, এবং তারা ব্যবহার করছে। তারা সরকারের সম্প্রসারণ যারা আছে, কর্মকর্তা মানে যারা কর্মী আছে, তারাও মাঠ পর্যায়ে এগুলো বলছে, কাজ করছে। ফলে আমাদের মাটি ভালো থাকবে এবং অনেক ভালো ফসল আমরা পাবো। এবং এটা বড় সম্ভাবনা আছে আমাদের বাংলাদেশে। এগ্রিকালচার টাকে আমরা সবাই যেহেতু গুরুত্ব দিচ্ছি, আপনারা মিডিয়া থেকেও গুরুত্ব দিচ্ছেন নিশ্চয়ই। তো আমাদের এই খাদ্য যদি আমদানি করতে হয়, তাহলে আমাদের বড় ধরনের একটা মানে ফরেন রেমিটেন্সের উপরে চাপ পড়বে। তো এইটা মাথায় রেখেই সরকারও এটাকে গুরুত্ব দিচ্ছে, যাতে আমাদের প্রয়োজনীয় যে খাদ্য সেটা যাতে আমদানি করতে না হয়, আমরা নিজেরা উৎপাদন করে আমরা নিজেরা চলতে পারি। আমরা আসলে দেখে থাকি যে কিছুদিন পরপরই আমাদের দেশে যখন কোনো একটা বিশেষ খাদ্য শস্য বা পণ্য আমাদের দেশে আসলে উৎপাদনটা কমে যায়, আপনি যেটা বলছিলেন যে প্রাকৃতিক যে বিপর্যয় থাকে, আমাদের কিন্তু অন্যান্য দেশের উপর নির্ভরশীল হয়ে পড়তে হয়, এবং সেখান থেকে আমদানি করাটাও তো আমাদের অর্থনীতির উপর একটা বড় চাপ। একটু ভিন্ন প্রসঙ্গে যদি আসি, আপনি যেটা বলছিলেন যে আমাদের তরুণরা এগিয়ে এসছে, শুধুমাত্র শিক্ষিত বা আধুনিক তরুণরা যদি আমি বলি যে কৃষি ক্ষেত্রে যারা নিয়োজিত আছেন, গ্রামীণ কৃষিতে বা একেবারে তৃণমূল কৃষিতে, তো সেই তুলনায় আধুনিক শিক্ষিত কৃষকের সংখ্যা কিন্তু খুব একটা বেশি হবে না। মানে যারা প্রকৃত কৃষক রয়েছেন, তারা কি আসলে প্রকৃত শিক্ষাটা পাচ্ছেন বা প্রশিক্ষণটা পাচ্ছেন? তারা কি জানেন যে কোন সারটা ব্যবহার করলে বা কোন ভাবে ব্যবহার করলে, বা তাদের কাছে কি আমরা সেই তথ্যটা পৌঁছে দিতে পারছি যে তোমার এইটুকু জমিতে এই ফসলটুকু এইভাবে করলে ভালো হবে, বা তারা কি আসলে প্রশিক্ষিত হওয়ার সুযোগটা পাচ্ছেন? কি মনে হয় আপনার? কৃষিতে অ্যাকচুয়ালি যে পদ্ধতিতে কৃষকরা শিখে,
অথবা যে পদ্ধতিতে কৃষকরা একটা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, সেটা হলো তাদেরকে প্রদর্শনী করাতে হবে। তারা হয়তো আপনার কথা শুনে কোনো কিছু করবে না। ইভেন আমিও যদি কোনো প্রযুক্তি দিই, সে তার মাঠের এক কর্নারে সে ট্রাই করবে যে এটা আসলে একটা অংশে এটা কাজ করে কিনা। যখন দেখে যে না এটা কাজ করে, তখন সে তার পুরো মাঠ নিয়ে চিন্তা করে। এই জন্য কৃষিতে কৃষকদের মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। যারা খুব দ্রুত টেকনোলজি রিসিভ করে, এ ধরনের একটা মানে আর্লি যারা মানে চলে আসে, তারপরে তাদেরকে কিছু লোক ফলো করে, হ্যাঁ, তাদেরকে আমরা ফলোয়ার বলি। এবং তারপরে কিছু একটু ল্যাগার টাইপের আছে, আমরা দেখি না কি হচ্ছে না হচ্ছে, ট্রাই করে দেখি। এইভাবে কৃষকদের মধ্যে এটা ছড়ায়। এই জন্য যারা একটু অ্যাডভান্স ফার্মিং পছন্দ করে, এই কৃষকরা আগায় আসে এবং তাদের মাধ্যমে কিন্তু এটা এক্সপ্যানশন হয় সারা কৃষির মধ্যে। তো প্রথম দিকে কৃষি সম্প্রসারণ ডিপার্টমেন্টও কিন্তু ওই চাষিদের নিয়ে আগে কাজ করে, তাদের হাতে প্রযুক্তিটা দেয়। তারা যখন জিনিসটা দেখায় যে এখন এটা কাজ করছে, তখন এখন দেখেন আপনি সারা বছর তরমুজ খাচ্ছেন, যেটা থাইল্যান্ড থেকে আনতে হতো। কোথা থেকে আসে তরমুজ? সেটাই। একসময় ড্রাগনও তো ছিল 1200 1300 বা 2000 টাকা কেজি, এখন 150 200 টাকাতে ড্রাগন পাওয়া যাচ্ছে। কোথা থেকে এগুলো আসছে? কারেক্ট। মানে এই চাষ এই এরকম প্রযুক্তি মাঠে যাচ্ছে এবং কৃষকরা ব্যবহার করছে, লাভবান হচ্ছে। অন্য কৃষক দেখার পরে সে তার কাছ থেকে শুনে, তারপরে আমাদের সম্প্রসারণ কর্মীরা যেমন চেষ্টা করে, বা আমাদের যারা ইনপুট কোম্পানি যারা আছে, HCI বা আদার যারা কোম্পানি আছে, তারাও কিন্তু মাঠ পর্যায়ে প্রচুর পরিমাণে কৃষক মিটিং করে, কৃষকদের দেখায়, কৃষকদের প্রদর্শনী করায়, এবং তারা মাঠ দিবস হয়। এর মাধ্যমে তাদের মধ্যে এই প্রযুক্তিগুলো ছড়ায় পড়ে, যার কারণে তারা শিখে। প্রকৃত কৃষক যারা এবং আমরা ভোক্তা যারা আছি, একটা কৃষি পণ্য তৈরি করে তারা যে দামে বিক্রি করছেন, তারাও নাকি ন্যায্য মূল্য পাচ্ছেন না। অপরদিকে আমরা যারা কৃষি পণ্যটা ভোগ করছি, আমরাও কয়েক গুণ বেশি দামে সেই পণ্যটা আমরা গ্রহণ করছি। তো প্রকৃত কৃষক যদি সুবিধাবান মানে না হতে পারেন, সুবিধা নিতে না পারেন, কৃষি সেক্টরে যেটা হয় যে মধ্যস্বত্বভোগীদের একটা ব্যাপার তো সবসময় থেকে যায়, সেক্ষেত্রে কি আসলে কৃষিটাকে সমানতালে এগিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব বলে মনে করেন কিনা? এটা তো একটা মানে যে বাজারজাতকরণের যে পদ্ধতি আসলে কৃষি, একটা কৃষক যখন বড় ফার্মিং করে, তখন সে চেষ্টা করে যে কোন জায়গাটায় তার মার্কেটটা ভালো, সেখানে ডাইরেক্ট পাঠাইতে পারে। আর যে ছোট ফার্মার, সে কিন্তু প্রোডাক্টটা বাজারে উঠাইতে হয়, অথবা বাজারের কোনো মোকামে তাকে দিতে হয়, সেখান থেকে ঢাকা আসে। তো এই জন্য ওই কয়েকটা পর্যায়ে দামটা চেঞ্জ হয়ে যায়, যেটা কারওয়ান বাজার পর্যন্ত আসতে কয়েকটা হাত বদল হয়ে যায়, যে কারণে এই প্রাইসটা আস্তে আস্তে অ্যাড হয়। আর যে সমস্ত ফার্মাররা মনে করে যে না, আমার যে পরিমাণ কোয়ান্টিটি আছে, আমি ডাইরেক্টলি একটা মানে ভেহিকেল ট্রাক দিয়া আমি কারওয়ান বাজার পাঠাইতে পারবো, বা চিটাগাংয়ে পাঠাইতে পারবো, বা অন্য কোনো জায়গায় আমি ভালো দাম পাবো, এবং সে ওই মার্কেটের দামও জানে। এখন তো ডিজিটাল সবকিছুই মোবাইলে আছে, তো সেই কারণে সে এইগুলো করতে পারে। আর যারা এটা পারে না, তারা তো মোকামের উপরে ডিপেন্ড করে, বা লোকাল বাজারে নিয়ে যায়, সেখান থেকে কালেক্ট হওয়ার পরে ট্রাকে করে, কারণ তারাও তো ওইভাবে লাভবান হতে পারছে। হ্যাঁ, তো সেটা ওইভাবে আর কি হচ্ছে আর কি যে সিস্টেমে। বাট এটা যে খুব বেশি হয় তা না। অনেক সময় যখন দামের ব্যাপারটা হয় কি, যখন কৃষকরা একটু দেখে যে আজকে এবার আলুর দাম খুব বেশি, এবারে আলু করতে হবে, সবাই মিলে যখন একসাথে করে, আর যখন আউটপুটটা একসাথে আসে, দাম এমনিতেই কমে যায় মার্কেটে, এমনি দাম কমে যায়। একটা হুজুগে ব্যাপার তো আসলে সবসময় থাকে। আলু তো ধরেন কোল্ড স্টোরেজে রাখা সম্ভব, কিন্তু অনেক জিনিস তো কোল্ড স্টোরেজে রাখা যায় না। পেঁয়াজ যেমন পচনশীল জিনিস, সেইটাই দেখা যায় যে যখন বাজারে সব সময় উঠে তখন দাম পায় না, আবার যখন এটা একটা সময় বাজারে পাওয়া যায় না, তখন দাম আবার বেড়ে যায়। এটাই এখন হয়ে আসছে আর কি। ঠিক। তো এখন এটা কোল্ড স্টোরেজ সিস্টেমটা যদি ডেভেলপ করে, তখন হয়তো কৃষকরা আরো ভালো প্রাইস পেতে পারে। বুঝতে পেরেছি। আপনি মোবাইল ফোনে কথা বলছিলেন, খুব সহজে আসলে তথ্য পাওয়া যাচ্ছে। অনলাইন কৃষিতে এখন কিন্তু অনেক বড় কিছু পরিবর্তন আসছে। আমরা দেখি যে অর্গানিক ফার্মিং হচ্ছে, যেটা আপনি শুরুতে বলছিলেন, এবং কৃষক তার পণ্য যেখানে উৎপাদন করছে সেখান থেকে কোনো একটা ভিডিও করে অথবা ছবি দিয়ে অনলাইনের মাধ্যমে মানুষের কাছে ডিরেক্ট তারা সেল করছেন। তো এই জায়গাটাকে আরো একটু প্রমোট করতে পারলে কৃষিতে কি একটা ভালো পরিবর্তন আসবে কিনা, আপনি কি মনে করেন? হ্যাঁ, এটা আসলে যারা ইউজার
এবং যারা প্রডিউসার, দুই পক্ষই কিন্তু এই প্রযুক্তির ব্যবহার শেখার চেষ্টা করছে এবং তার মাধ্যমে তারা লাভবান হচ্ছে। এবং এটা তাদের প্রয়োজনীয়। এখন অনেক প্ল্যাটফর্ম আছে, অ্যাপস আছে, তার মাধ্যমে তারা এটা চেষ্টা করছে। আমরাও তাদেরকে সাপোর্ট করছি এবং আমাদেরও অ্যাপস রয়েছে, ফসলি অ্যাপস, তার মাধ্যমে তারা ইনফরমেশন পাচ্ছে। গভর্নমেন্টের অনেক অ্যাপস আছে, তার মাধ্যমে তারা ইনফরমেশন পাচ্ছে। এর মাধ্যমে কিন্তু তারা উপকৃত হচ্ছে। হ্যাঁ, আমরা যদি মনে করি যে তারা হচ্ছে না, তা না, তারা অনেক খবর রাখে এবং এই মুহূর্তে কোন দেশের কি অবস্থা তাও তারা জানে। তো সুতরাং আগে যেরকম সিস্টেম ছিল যে তারা জানতো না, বুঝতো না, এখন কিন্তু সেটা না। এবং আমরাও কোনো ইনপুট যখন কোনো পরিবেশকের কাছে বা কৃষকের কাছে যায়, সে কিন্তু এটা আন্তর্জাতিক বাজারও জানে। আমি যে বেশি দাম চার্জ করব তার কাছে সুযোগ নাই। তো এখন ওপেন হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে সবকিছু। কোনো কিছু গোপন রাখার সুযোগ নাই বা বেশি লাভবান হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এখন তো সব ইনফরমেশন হাতের মুঠোয় চলে আসছে। বৈশ্বিক প্রেক্ষাপটে যদি একটু বলি, যে যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো, তখন কিন্তু সামগ্রিকভাবে পুরো বিশ্বজুড়েই একটা প্রভাব পড়েছিল খাদ্যশস্যের উপর, এমনকি ফার্টিলাইজারের উপর, আমদানি নির্ভর যে পণ্যগুলো ছিল সেগুলোর উপর। তো সেটা কি বাংলাদেশ কাটিয়ে উঠতে পেরেছে, নাকি এখনো সেই প্রভাবটা রয়েছে? অ্যাকচুয়ালি বাংলাদেশে যখন ওই যুদ্ধটা শুরু হয়, ইউক্রেন রাশিয়া হলো, তারা খাদ্য, তেল এবং সার, এই তিনটা জিনিস, ফুড, ফার্টিলাইজার এবং আপনার ফুয়েল, তিনটা জিনিসেরই হাব ওখানে। কারেক্ট। তো যখনই ওখানে যুদ্ধটা শুরু হলো, সারা ওয়ার্ল্ডে ফার্টিলাইজারের একটা ক্রাইসিস হলো, ফ্রেট শিপিং কোম্পানিগুলোর মধ্যে ঝামেলা হলো। তো ওই সময় ফার্টিলাইজারের প্রাইস প্রায় 3-4 গুণ হয়ে গেল। এবং তখন কিন্তু সরকার $1 বিলিয়ন $2 বিলিয়ন সাবসিডি দিয়ে দেশ চালাতো। তখন $5 বিলিয়ন সাবসিডি দিতে হয়েছে গভর্নমেন্টকে। কিন্তু তারপরেও গভর্নমেন্ট কৃষিকে কখনোই মানে সবসময় গুরুত্ব দিয়েছে এবং চেষ্টা করেছে গভর্নমেন্ট সাবসিডি। এবং যে গভর্নমেন্টগুলোই আসে ক্ষমতায় বা যারাই দেশ চালায়, তারা সবসময় একটা কথা মাথায় রাখে যে কৃষিকে প্রায়োরিটি দিতে হবে এনিহাউ, আদারওয়াইজ আমরা খাদ্যের সমস্যায় পড়বো। এই জন্য যে কোনো চ্যালেঞ্জ ওয়ার্ল্ডে থাকুক না কেন, এটা তারা মাথায় রাখে। মাথায় রেখেই সরকার টু সরকার কথা বলে বা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করার পরে আমাদের যতটুকু দরকার ফার্টিলাইজারের, ততটুকু অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করে। এবং আমাদের তরফ থেকে যে সমস্ত স্পেশাল ফার্টিলাইজার, যে সমস্ত প্রোডাক্ট মানুষের মানে ফসলের কোয়ালিটি ডেভেলপমেন্ট করে, অনেক ফলন বৃদ্ধি করে এবং মাটির স্বাস্থ্য ভালো রাখে, এগুলো আমরা ট্রাই করি কৃষকদেরকে দিতে। এবং সিজনের আগেই, মৌসুম শুরু হওয়ার আগেই আমরা এগুলোকে নিয়ে আসি, যাতে করে কৃষক সহজে এটা পায়। জি। কর্পোরেট সেক্টরে যারা আসলে কৃষিতে মানে ইনভেস্ট করেছেন বা কৃষিটাকে যারা প্রফেশন হিসেবে নিয়েছেন, তাদের মধ্যে নিঃসন্দেহে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বা এসিআই কিন্তু তারা মানে অগ্রগামী আমি বলবো শুরু থেকেই। তো এখনকার প্রেক্ষাপটে আপনাদের অবস্থানটা কি এবং আপনাদের ভিশনটা যদি একটু বলেন, যে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের কৃষিতে আসলে আপনারা আরো কি নতুন কোন সংযোজন আপনাদের প্ল্যানিং এর মধ্যে আছে? আসলে কৃষকদেরকে উন্নত মানের বীজ দিচ্ছি। জি। ওয়ার্ল্ডের যে বীজ যে রকম ম্যাক্সিমাম আউটপুট দেয়, সেই বীজ আমরা কৃষকের কাছে দিচ্ছি। তাদেরকে মেকানাইজেশন দিচ্ছি, তো তারা যাতে লেবার কস্ট কম লাগে, কারণ লেবার একটা বড় হিউজ ফ্যাক্টর। লেবার পাওয়া যাবে না ইন ফিউচারে। তারপরে তাদের মাটিকে ঠিক রাখার জন্য, নিউট্রিয়েন্ট সাপ্লাই করার জন্য আমরা ফার্টিলাইজার দিচ্ছি। জি। তো এভাবে একেবারে পেস্টিসাইড, সব ধরনের বায়ো পেস্টিসাইড, বায়ো ফার্টিলাইজার, এগুলো আমরা কৃষকদের সাথে আসি এবং কৃষকদেরকে দিচ্ছি। তো আমরা মনে করি যে এই যে কৃষকদের সাথে আমরা দিচ্ছি, এখানে কিন্তু এসিআই একটা বড় ধরনের রিস্ক নিচ্ছে। কৃষক নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এসিআইকে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ক্রেডিটে দিচ্ছি, নট ক্যাশ। তো তারা অনেক সময় পেমেন্ট করতে পারে না, সময় নেয়, কিন্তু এসিআই কিন্তু ওয়েট করে। এবং এই যে ইনপুটটা আমরা তাদেরকে লোনে দিচ্ছি, কয়েক হাজার কোটি টাকা লোন দিচ্ছি আমরা, ইনপুটটা লোনে দিচ্ছি তাদেরকে। আমরা কিন্তু কোনো ইন্টারেস্ট নিচ্ছি না, আমরা তাদেরকে লোনে দিচ্ছি। এবং আলটিমেটলি সিজন শেষে যখন হারভেস্টিং হয়, বিক্রি করে, তারপরে সে তার পাশে রিটেলে দেয়, রিটেল ডিস্ট্রিবিউটরকে দেয়, ডিস্ট্রিবিউটর আমাকে পেমেন্ট করে। এই যে সাপোর্টটা আমরা দিচ্ছি, যেটা গভর্নমেন্ট
কৃষি লোনের মাধ্যমে দেয়। দারুণ দারুণ। হ্যাঁ, আমরা কিন্তু এই কৃষি লোন নিবে, কৃষি লোন নিয়ে এসে আমার ইনপুট কিনবে, এটাই কেনার কথা ছিল, কিন্তু সেটা আসলে বাস্তবতায় আমরা পাই না, কেননা কৃষকরা হয়তো ওই লোন অন্য কাজে ইউজ করে। কারেক্ট। কিন্তু আমরা হাজার হাজার কোটি টাকা রিস্ক নিচ্ছি, অনেক টাকা আমাদের আসে না, অনেক টাকা হয়তো ফার্মার দুর্বল হয়ে পড়ে, ব্যবসায়ী দুর্বল হয়ে যায়, এখানে আমাদের অনেক ব্যাড ডেপ্ট হয়ে যায়। কিন্তু তারপরও অ্যাজ এ এসিআই এই জিনিসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং অনেক বেশি ইনভেস্টমেন্ট করছে, নতুন নতুন টেকনোলজি প্রতি সেক্টরে নিয়ে আসতেছে। ওয়ার্ল্ডের যে টেকনোলজি এখন আমার সেক্টরে ফার্টিলাইজার আসবে, সাথে সাথে আমি এটাকে টাচ করছি, Latest নিয়ে আসতেছি এবং কি সরকারের সাথে আমরা এটা নিয়ে কাজ করছি, রিসার্চের সাথে ওনারা অনুমোদন দিচ্ছে। এভাবে সিডে, মেকানাইজেশনে, পেস্টিসাইডে, সবাই এভরি সেক্টরে, যাতে আমার কৃষক গ্লোবাল প্র্যাকটিস যেটা হচ্ছে সেটা এখানে বসে পায়, ওটা হলো এসিআই দিচ্ছে। এবং রিস্ক নিচ্ছে কোথায়? প্রত্যেকটা ইনপুট আমরা লোনে কৃষকদেরকে বাকিতে দিচ্ছি এবং তারপরে কৃষকরা যখন হারভেস্ট করে তারা ফসল ঘরে তুলে বিক্রি করে এবং আমার পেমেন্টও করে। এই কাজটা কিন্তু আমরা এসিআই থেকে করছি এবং এটা সোসাইটিতে একটা বড় ধরনের ইমপ্যাক্ট ফেলছে, সাপোর্ট দিচ্ছি আমরা। একটু নগর কৃষির কথা যদি বলি, এখন কিন্তু অনেক শৌখিন কৃষক অনেকেই মানে আছেন, যেহেতু আসলে আমাদের জমি কমে যাচ্ছে, এটা তো সত্য কথা। শহরেও কিন্তু একটা নগরায়নের প্রভাব কিন্তু পড়ছে, যেহেতু এখন একেবারে মানুষের ডোর টু ডোর কিন্তু এখন সব নাগরিক সেবাগুলো পৌঁছে গেছে, ইন্টারনেট বলেন, বিদ্যুৎ বলেন, সব। ফলে জমি কিন্তু কমে যাচ্ছে। তো এই অল্প জমিতে এখন যারা একটু বিকল্প কৃষির মানে প্রক্রিয়া খুঁজছেন, যে কিভাবে বিকল্প কৃষিতে আগের চেয়ে বেশি লাভবান হওয়া যায়, সেই জায়গাটাতে আপনারা আসলে কোনো পদক্ষেপ নগর নিয়েছেন কিনা? কৃষি আমাদের অরণ্য নামে একটা ডিপার্টমেন্টে আছে আমাদের, আচ্ছা। যারা ছাদ বাগানীদের সাপোর্ট দিয়ে থাকে, তাদের মাটি থেকে শুরু করে রেডিমিক্স সয়েল থেকে শুরু করে পট, তাদের প্লান্ট, তাদের সার্ভিসেস এবং সব ধরনের তাদের যে সাপোর্ট সেটা আমরা দিয়ে থাকি। এতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা নগরে বাস করে এরা চেষ্টা করে একটু সেফ ফুড খাওয়ার এবং নিজের গাছের একটা ফল খাবে, এটা এটা অন্যরকম প্রশান্তিও তো কাজ করে এবং এটা এক ধরনের রিফ্রেশমেন্ট তাদের জন্য, একটু সময় তার বাগানে কাটানো, এটা তার জন্য একটা রিফ্রেশমেন্ট। সুতরাং এটা শুধুমাত্র যে তার সবজির চাহিদা পূরণ করবে তা না, তার মানসিক যে একটা মানে প্রশান্তি, এই জায়গাটায় কিন্তু এই অরণ্য কাজ করে যাচ্ছে কৃষকের সাথে, মানে আমাদের নগর কৃষির সাথে। এবং আমরা অনলাইনে যখন যে প্রোডাক্ট চাচ্ছে তাকে আমরা দিচ্ছি, অনলাইনে সার্ভিস চাইলে তাকে আমরা দিচ্ছি, সেটা নিয়ে আমরা অনেক কাজ করছি। এবং রিসেন্টলি আমরা জাপানিদের সাথে কাজ করছি মাদুরি চান একটা প্রজেক্ট নিয়ে। আচ্ছা আচ্ছা। এটা হলো মানে এমনভাবে এটা ডিজাইন করা হবে যাতে করে কখনো পানি লাগবে না, ওর ভিতরে সেল থাকবে, পানি রিসিভ করে রাখবে বর্ষার দিনে এবং সারা বছর ওই গাছকে পানি সাপ্লাই করবে। আচ্ছা। এবং আপনি ওখান থেকে সবজি থেকে শুরু করে সব কিছু খেতে পারবেন। আপনি যত স্কোয়ার ফিট আপনার ফিট হয় অত স্কোয়ার ফিটে ওরা ডেভেলপ করে দিবে, আপনি এটা করতে পারবেন। এটা জাপানের একটা প্রযুক্তি, ওরা আমাদের সাথে কাজ করছে। তো এই জন্য নগরের কৃষকদের সাথেও কিন্তু আমাদের একেবারে অঙ্গাঙ্গিভাবে আমরা জড়িত। তারা কোনো প্রয়োজন হলেই আমাদের অরণ্যের টিমকে কল করে এবং অরণ্যের টিম তাদের কাছে হাজির হয় যাতে করে তাদের এই সাপোর্টটা হয়। তো আমরা এই কাজটা করছি, আমাদের সাথে সাথে অনেকেই আমাদের সাথে এই কাজটা করছে। এবং এটা প্লান্ট দেখবেন যখন একটা আপনি যখন প্লেন থেকে নামেন কোনো একটা শহরের উপরে, দেখবেন যে ছাদে গ্রিন, আবার অনেক শহর দেখবেন কংক্রিট। যে কংক্রিটের শহরটা যদি দেখবেন ওটা টেম্পারেচার হাই থাকে, ভালো লাগে না, টেম্পারেচারও হাই থাকে, অন্তত 4-5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হাই। আর যখন দেখবেন যে এরকম গাছগাছরা টেম্পারেচার কম, মানে আমি বলবো যে আসলে খুব একটা বড়সড় পরিবর্তন কিন্তু হয়েছে। আমি রিসেন্ট ধরেন কয়েক বছরের মধ্যেও ঢাকায় ল্যান্ড করার সময় আপনি যেটা বলছিলেন তখন কিন্তু তখন দেখবেন আমি কিন্তু অনেক পরিবর্তন কিন্তু লক্ষ্য করেছি। আপনি যদি মধ্যপ্রাচ্যের কথা বলেন, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশেও যখন আমরা যাই ওই পরিমাণ পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করি। আপনি দেখবেন ছাদ খালি খাখা করছে, কারেক্ট, রৌদ্র পড়ছে, খাখা করছে। আর কংক্রিটের উপরে যখন মানে সূর্যের আলো পড়ে ওটা তো আরো বেশি হিট হয়ে যায় এবং পুরো হিটটা কিন্তু আপনার সিটিতে
ট্রান্সফার হয়। এবং তখন কিন্তু ওই যে আমরা যেটা বলি যে Right, হাঁসফাঁস করে আসলে গরমে হ্যাঁ, মারছে হ্যাঁ, সেটা একটা আশা করি একটা ভালো ইতিবাচক পরিবর্তন আসবে। একেবারে শেষের দিকে আছি আমরা, একটু যদি এই যে কৃষি পণ্য সহজলভ্য মানে হওয়ার ক্ষেত্রে এসিআই নিশ্চয়ই কাজ করছে, একটু যদি আমাদেরকে বলেন যে এখন আসলে এই এই প্রক্রিয়াটা আসলে কিভাবে আছে, বা মানুষের হাতের নাগালে ধরুন আধুনিক কৃষি যন্ত্র যেগুলো আসে সেগুলো আসলে আপনারা কিভাবে পৌঁছে দিচ্ছেন বা দেওয়ার কোনো পরিকল্পনা কিরকম আছে? না, আমাদের তো ধরেন একটা সাপ্লাই চেইন সিস্টেম আছে, জি। যার মাধ্যমে কৃষকের কাছে আমরা আমাদের পণ্য পৌঁছে দিই, এবং আমরা সিজনের আগেই ফোরকাস্টিং করি যে আমাদের কি কি প্রোডাক্ট কৃষকের দরকার হতে পারে। হুম হুম। সেগুলো আমাদের ইম্পোর্ট করে অথবা লোকাল প্রোডাকশন করে আমরা রেডি রাখি, এবং কৃষকদেরকে সঠিক সময়ে এই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করি। এবং আমরা কিছুটা মানে মার্কেটকে স্টাডিও করি হুম। যে আসলে এই সময় বাজারটা কোন দিকে যাচ্ছে, এবং কৃষকরা কোন ফসলের দাম পাচ্ছে, কোন দিকে কৃষকদের ঝোঁক বেশি, এবং সেই ফসলের জন্য আসলে রিকোয়ারমেন্টটা কি, এগুলো আমাদের প্ল্যানিং টিম, আমাদের স্ট্র্যাটেজিক টিম এরা কাজ করে। হুম। তখন ওইভাবে আমরা যাতে কৃষক যে কোনো প্রয়োজনে আমরা কৃষকের পাশে থাকতে পারি। তো ওই জায়গাটা আমরা আমাদের যে প্ল্যানিং টিম আছে, আমাদের যে স্ট্র্যাটেজিক টিম আছে, তারা কাজ করে, এবং বিদেশ থেকে বা দেশে উৎপাদিত যে কোনো প্রোডাক্ট আমরা কৃষকের কাছে অ্যাভেলেবেল করি, যাতে মৌসুমের সময় তার চাষের সময় সে কোনো অভাব বোধ না করে। একদম শেষের দিকে কালের কণ্ঠে যারা দর্শক রয়েছেন বা যারা পাঠক আছেন তাদের জন্য আপনার কোনো স্পেশাল মেসেজ আছে কিনা? আমার মেসেজ একটাই যে আমি যেহেতু কৃষির লোক, সেই জন্য পাঠক সেও কৃষি পণ্য খায় তার বাসায় টেবিলে। রাইট। সুতরাং আমি চাইবো যে সে যে জায়গায় থাকুক না কেন, সেই জায়গায় যেন কৃষি এবং কৃষককে সাপোর্ট করে, তাহলেই বাংলাদেশে সমৃদ্ধি আসবে। আমরা বিদেশ নির্ভর খাদ্যের জন্য বিদেশ নির্ভরতা আমাদের থাকবে না। রাইট। আমরা ভালো খেতে পারবো, সেফ ফুড খেতে পারবো, এবং আমরা ভবিষ্যতে অর্গানিক যেভাবে কাজ করছি আমরা আরও বেশি অর্গানিক ফুডও চলে আসবে বাংলাদেশে, নিশ্চয়ই। এবং কন্ট্রোল এনভায়রনমেন্টে আমরা কাল্টিভেশন করব এবং চাষাবাদ করব, আমরা খুব ভালোভাবে থাকব। এটাই আশাবাদ ব্যক্ত করি আমি, যে একটা সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি আমি কৃষির মাধ্যমে। চমৎকার। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আজকের এই বিশেষ আয়োজন থেকে আপনিও নিশ্চয়ই সমৃদ্ধ হবেন, এবং আমাদের দেশের, আমি তো বলবো যে আমাদের প্রত্যেকটা মানুষ এক একজন কৃষক, কোনো না কোনোভাবে আমরা কিন্তু কৃষির সাথে জড়িত, এবং এই কৃষি থেকেই আমাদের কিন্তু আরও অনেকখানি সমৃদ্ধি আসবে ভবিষ্যতে, এবং যার জন্য কাজ করে যাচ্ছেন এসিআইয়ের মতো আরও অনেক অনেক প্রতিষ্ঠান। আমরা আজকে কথা বললাম বশির আহমেদের সাথে, একজন প্রখ্যাত কৃষিবিদ। আগামী পর্বেও আরও অনেক জ্ঞানগর্ভ আলোচনা আমরা নিশ্চয়ই করব অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আজকের মতো কালের কণ্ঠের বিজনেস টক থেকে জাহান অর্ণ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।